রূপনগর রাজ্য একসময়ের সমৃদ্ধ এই জনপদ আজ থমকে গেছে। রাজা বিক্রমাদিত্য হঠাৎ নিখোঁজ, আর তার সাথেই হারিয়ে গেছে রাজ্যের শান্তি। কিন্তু গভীর রাতে রাজকুমারী নীলিমার এই অদ্ভুত আচরণ কিসের সংকেত দিচ্ছে? রূপনগরের সিংহাসন কি তবে কোনো অভিশপ্ত রহস্যের উপর দাঁড়িয়ে? রাজকুমারী, আজ তো ঘোর অমাবস্যা। এই মাঝরাতে কলসিটা নিয়ে বনে না গেলে কি নয়? ভয় পেয়ে লাভ নেই রে রমা, এটা আমার দায়। এই কলসির ভেতরেই আটকে আছে রূপনগরের ভাগ্য। কিন্তু কিন্তু এই নীল আলো, সেনাপতি বিক্রমের নজর কিন্তু ইদানিং বড্ড তেড়াবেঁকা। সে কিন্তু সন্দেহ করছে। তুই ঘর সামলা, কেউ যেন টের না পায়। আমি সাবধানে ফিরব। এই যে শোনো, এই রাজকুমারীর ঘর থেকে এই নীল মতো কি একটা বেরিয়ে গেল না এইমাত্র? হ্যাঁ সেনাপতি, রাজকুমারী তো রোজ রাতেই ওদিকে যান। কেউ কিছু সাহস করে জিজ্ঞাসা করে না। লোকে বলে জাদুটোনা। জাদুটোনা? নীলিমা আর যাই হোক টুকটাক করার মেয়ে নয়। ডাল মে কুছ তো কালা হ্যায়। এই রাজ্যে কি যে হচ্ছে সেটা আমাকে জানতেই হবে। তুমি নজর রাখো, আমি টহলে যাচ্ছি। রাজকুমারী, এত রাতে এই গভীর জঙ্গলে আপনার কিসের অভিসার? আর ওই সাধারণ কলসিটা থেকে অমন অদ্ভুত জ্যোতি কি জন্য বেরোচ্ছে? ডাল মে কুছ কালা হ্যায়, এই জট আমাকে খুলতেই হবে। উফ, পৌঁছাতে পারলাম না শেষমেশ। মা তো এখন দিনরাত চোখে চোখে রাখেন, আর একটু দেরি হলে অনর্থ হয়ে যেত। কতদিন আর এভাবে লুকিয়ে থাকবো বলো তো? রোজই রক্ত দিয়ে সময়টাকে কোনো মতে থামিয়ে রাখছি, কিন্তু মুক্তি কোথায়? আমি জানি এই ঘোড়াটা আসলে তুমি, আমার বাবা। ডাইনির অভিশাপ তোমাকে পাথর বানিয়ে দেবে যদি না এই জলটুকু দিতে পারি। আমি আর পারছি না একা বইতে, বড্ড কষ্ট হচ্ছে। এ কি? এ তো দেখছি স্বয়ং সময়ের রক্ষক। এ কি ভয়াবহ সুন্দর দৃশ্য! লোকে তো বলে এই ঘোড়াকে স্নান করালে অমর হওয়া যায়। তবে কি নীলিমা নিজেই সিংহাসন চায়? না না, ওর চোখে তো লোভ নেই। ও তো কাঁদছে। ওই কলসিতে জল নয়, অন্য কিছু আছে। পুরো ব্যাপারটা কেমন গোলমেলে লাগছে। এই তো, আর একটু খেয়ে নাও প্রিয়তম। এটুকু খেয়েই তোমাকে আরো একটা দিন লড়তে হবে। এই কলসির শেষ ফোঁটাটুকু শুকিয়ে গেলে যে আমি তোমাকে আর বাঁচাতে পারবো না। এ তো জলের গন্ধ নয়, এ তো কাঁচা রক্তের কটু গন্ধ। রাজকুমারী কলসিতে করে রক্ত আনেন, কিন্তু কেন? এই ঘোড়াটা কি তাহলে কোনো রাক্ষস? সর্বনাশ, দেখে ফেলেছে। কি তেজ ওই চোখে! ঠিক যেন মানুষের মতো শাসন করছে। তবে কি অমরত্বের গল্পটা স্রেফ ধাপ্পা? রাজকুমারী কি জীবন দিচ্ছেন, নাকি কারোর জীবন কেড়ে নিচ্ছেন? রাজকুমারী, আমাকে মাফ করবেন। ওই কালো ঘোড়াটা, ওটাই কি আমাদের নিখোঁজ হয়ে যাওয়া মহারাজ? তুমি তুমি পিছু নিয়েছিলে বিক্রম? হ্যাঁ, তুমি যা দেখেছ তাই সত্যি। এক ডাইনির অভিশাপে বাবা আজ ওই জানোয়ারের খোলসে বন্দী। কিন্তু কিন্তু ওই কলসি, ওই রক্ত, কেন এমন বিভৎসতা? উপায় নেই বিক্রম, ওই রক্তটুকুই বাবার প্রাণ ভোমরা। ওটা ফুরোলেই বাবা চিরতরে পাথর হয়ে যাবেন। আর জানো সেই ডাইনি কে? সে আমারই মা, এই রাজ্যের রাজমাতা।
মা, নিজের স্বামীকে এভাবে তিলে তিলে মারছো কেন? কি পাচ্ছ তুমি এই নিষ্ঠুরতায়? ক্ষমতারই নীলিমা, ক্ষমতা। বয়স হচ্ছে, এই সৌন্দর্য তো একদিন ধুলোয় মিশে যাবে। কিন্তু তোর বাবা আমার অমর হওয়ার পথে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন, তাই তো তাকে সরিয়ে দিলাম। তার মানে ডাইনি হওয়ার নেশায় তিনি মহারাজের উপর এই জাদু করেছেন? হ্যাঁ, ডাইনির মন্ত্র ভুল করে জপতে গিয়ে তিনি আজ এক দানবী। এখন পূর্ণিমার অপেক্ষা করছেন, যেদিন রাজাকে পুরোপুরি শেষ করে তিনি অজেয় হবেন। কালই সেই রাত, পূর্ণিমার চাঁদ উঠলেই এই কলসিটা চুরমার করে দেব। রক্ত মাটিতে মিশলেই রাজার খেল খতম। আর আমায় আটকায় কে? ওই সেনাপতি ছোকরাটাও খুব ঘুরঘুর করছে, ওকেও কাল জমের বাড়ি পাঠাতে হবে। রূপনগরের রাজা কাল রাতে চিরতরে বিদায় নেবে। বিক্রম, আর সময় নেই। মা কাল সব শেষ করে দেবে। আমাদের এখনই কিছু করতে হবে। মা, দোহাই তোমার, ওটা নামাও। বাবার ক্ষতি করো না। ক্ষতি নয় রে, এ তো মুক্তি। এই নে তোর বাবার শেষ দানা। না বাবা! রাজকুমারী, রাজকুমারী সরে আসুন। এই আলো সহ্য করা যাচ্ছে না। এই আলো আমার দিকে দিয়ে আসছে কেন? আহ! আহ! এই কি অসহ্য জ্বালা! এ কি করলি নীলিমা? আমি তো শুধু কলসিটা ভেঙেছি। আমি ডাইনি, আমার ওপর তোর জাদু খাটবে না। বাঁচা আমাকে। আমি কিচ্ছু করিনি মা, তুমি নিজেই নিজের জন্য এই গর্ত খুঁড়েছিলে। এ তোমার নিজের পাপের ফল। এ তো অবিশ্বাস্য। কলসির জল মাটিতে পড়বার আগেই নীল আলো তাকে ঘিরে ফেলল। এ তো বিধাতার বিচার, রাজকুমারী। বাবা, আমার বাবা কই? উত্তর দাও। রাজকুমারী দেখুন, এই হ্রদের জল তো ফুটছে। এ তো অদ্ভুত কাণ্ড। ওটা কি ভস্ম হয়ে যাচ্ছে বিক্রম? না না, আপনার চোখের জলই ছিল সেই শেষ চাবিকাঠি। নিঃস্বার্থ ভালোবাসা সব অভিশাপ পুড়িয়ে দেয়। দেখুন মহারাজকে। নীলিমা, মা আমার, তোকে তোকে কতদিন ছুতে পারিনি। তোর জন্যই আজ আমি জমের দুয়ার থেকে ফিরলাম। তুই তুই শুধু আমার মেয়ে না, তুই এই রাজ্যের প্রাণ। সব মিটে গেল। রাজমাতা নিজের লোভের আগুনে নিজেই ছাই হলেন। এই মাটির কলসিটাই আজ আমাদের বংশ রক্ষা করলো। কিন্তু বাবা, জলটা দেখো, এখনো টকটকে লাল। অভিশাপ তো কাটলো, তবে এই রং বদলাচ্ছে না কেন? এই লাল রং যেন এক নীরব হুঁশিয়ারি। ডাইনির রক্ত আর জাদুর বিষ বোধহয় হ্রদের গভীরে শিকড় গেঁথেছে। সহজে যাবে না। ওটা ওভাবেই থাক, রহস্য সবটা না মেলাই ভালো। চলো এবার ঘরে ফিরি, নতুন দিনের সূর্য উঠছে। প্রজাগণ, অন্ধকার দিন শেষ। আজ থেকে রূপনগর মুক্ত। সেনাপতি বিক্রম আর রাজকুমারী নীলিমার সাহসেই আমি আজ আপনাদের সামনে। মহারাজ, আপনি তো নিখোঁজ ছিলেন। এতদিন কোথায় ছিলেন আপনি? আমি আপনাদের সামনেই ছিলাম, এক অভিশপ্ত কালো ঘোড়া হয়ে।
নীলিমা রানা কলসির রক্ত আমাকে বাঁচিয়ে রেখেছিল। এখন থেকে এই রাজ্যে আর কোনো জাদুটোনার স্থান নেই। আমি শুধু আমার ধর্ম পালন করেছি মহারাজ। জয় হোক রূপনগরের। আচ্ছা সেনাপতি মশাই, জলটা এখনো লাল কেন? রটেছে যে ডাইনির আত্মা নাকি এখনো এই জলের তলায় ঘুরে বেড়ায়। দেখো, ভয় পেয়ে কাজ নেই, তবে সাবধানে থাকতে হবে। এই রক্তিম জল আমাদের মনে করিয়ে দেয় যে লোভ করলে তার দাগ মোছা কঠিন। আমরা কি তবে আর এই জল ব্যবহার করব না? এখনই নয়। নীলিমার চোখের জল যেমন রাজাকে ফেরালো, সময় হয়তো এই হ্রদকেই একদিন পবিত্র করবে। ততদিন এটা একটা স্মৃতি হয়েই থাক। রাজকুমারী, রাজকুমারী, আমাকে মাফ করে দাও। আমি কত বড় বোকা। তোমার বুকের ভেতর এত যে তুফান বইছিল, আর আমি আমি কিচ্ছু বুঝিনি। উল্টে উল্টে সেনাপতিকে সন্দেহ বাড়িয়ে দিয়েছিলাম। আরে ধুর পাগল, তুই কেন ক্ষমা চাইছিস? তোকে জানাইনি কারণ তোকে বিপদে ফেলতে চাইনি। মা মানে রাজমাতা টের পেলে তোকে জ্যান্ত রাখতো না রে। কিন্তু কিন্তু বিক্রম সেনাপতি সব টের পেলেন কি করে? আমি তো টেরই পাইনি। সেটা কপাল। রাজাকে বাঁচানোর ছিল বলেই হয়তো ঈশ্বর বিক্রমকে ওই রাতে বনে টেনে এনেছিলেন। ও না থাকলে আজ আমি অনাথ হতাম। কি অদ্ভুত, তাই না? ক্ষমতার লোভে মানুষ কত নিচে নামে। শেষমেশ নিজেই পাথর হয়ে পড়ে রইলেন। মহারাজ কি এইটাকে সরাবার জন্য কিছু বলেছেন? আজ্ঞে না সেনাপতি, মহারাজ চাইলেন যে এটা এখানেই থাকুক, রাজ্যের মানুষ দেখুক অহংকার আর লোভের শেষ পরিণাম কতটা ভয়ঙ্কর হয়। সেনাপতি মশাই, মাঝে মাঝে কিন্তু মূর্তির চোখ দুটো কেমন নীল হয়ে জ্বলে ওঠে। আমার তো বুক দুরু দুরু করে। মনের ভুল হতে পারে, আবার জাদুর রেশও হতে পারে। দেখো, সাবধানে থেকো। বিশেষ করে পূর্ণিমার রাতে মূর্তির ছায়া কারুর গায়ে যেন না পড়ে। বসো বিক্রম, তুমি যা করেছো তার ঋণ মেটানোর সাধ্য আমার নেই। এই রূপনগর আজ তোমার কাছে ঋণী। বলো কি পুরস্কার চাও তুমি? মহারাজ, আপনার সেবা করতে পারাই তো আমার শ্রেষ্ঠ পাওনা। আলাদা করে কিছু চাই না, তবে একটা ছোট্ট আরজি ছিল। বলো না, সংকোচ করো না একদম। রাজকুমারী নীলিমা এতদিন একা লড়েছেন, তার বুদ্ধিতেই রাজ্য রক্ষা পেয়েছে। আমার মনে হয় এখন থেকে তাকে রাজ্যের বড় বড় সিদ্ধান্তে পাশে রাখা উচিত। তুমি ঠিক বলেছ। মেয়েটা আমার অনেক পরিণত হয়ে গেছে। কাল থেকেই নীলিমা হবে আমার প্রধান পরামর্শদাতা। তোমার জহরির চোখ বিক্রম। শুনুন সবাই, অনেক হয়েছে বিলাসিতা। রাজমাতা জাদুর পেছনে রাজ্যের অর্ধেক কোষাগার উড়িয়ে দিয়েছেন। এখন আমাদের কৃষিতে মন দিতে হবে। কিন্তু রাজকুমারী, টাকা তো প্রায় শেষ। প্রয়োজনীয় সব খরচ বন্ধ করুন। আগে মানুষের পেটে ভাত, তারপর উৎসব। বিক্রমকে বলবো সীমান্তের নতুন বাণিজ্য পথ খুঁজতে। রাজ্যকে নিজের পায়ে দাঁড় করাতেই হবে। এ তো দারুণ প্রস্তাব। আমরা আপনার সাথেই আছি রাজকুমারী। সেনাপতি বিক্রম, আপনি সবসময় কাজের বাইরে কথা বলতে ভয় পান কেন? আপনি না থাকলে সেদিন আমার কি হতো জানেন? আমি তো শুধু নিজের কর্তব্য করেছি রাজকুমারী। আপনার কষ্ট সহ্য করতে পারিনি, তাই। শুধু কাজ? আমার চোখে চোখ রেখে বলুন তো বিক্রম, সেদিন রাতে যখন আপনি আমার পিছু নিয়েছিলেন, ওটা কি শুধুই কাজ ছিল? আসলে সাহস পাইনি কোনোদিন। শুধু জানতাম যে আপনাকে রক্ষা করতে পারলে আমার জীবন সার্থক। সেই সাহসটাই এবার করুন। এই রাজ্য চালাতে আমার পাশে শুধু একজন সেনাপতি নয়,
একজন বিশ্বস্ত সঙ্গীকে দরকার। আপনি কি থাকবেন? মরণ পর্যন্ত আপনার ছায়া হয়ে থাকব, এ আমি কথা দিলাম রাজকুমারী। জ্ঞানী মশাই, কোনো কুল কিনারা পেলেন? হ্রদের জল তো এখনো রক্তের মতো লাল। মানুষজন ভয় ওদিকে ঘেঁষছে না। মহারাজ, এটা তো সাধারণ রক্ত নয়, রাজমাতার জাদুর বিষ। ভাঙা কলসির শক্তি ওটাকে মাটির নিচে যেতে দেয়নি, জলেতে আটকে রেখেছে। তবে কি এই অভিশাপ কোনোদিন মুছবে না? উপায় আছে একটা। 100টা পূর্ণিমা ধরে 100টা পবিত্র ঝর্ণার জল এনে যদি এই হ্রদে মেশানো যায়, তবেই এই বিষ ধুয়ে যাবে। সময় লাগবে রাজকুমারী, কিন্তু এটাই পথ। 100টা পূর্ণিমা হোক আর 1000টা, রূপনগরের শান্তির জন্য আমরা আজ থেকেই কাজ শুরু করব। শোনো সবাই, রাজকুমারী আমাদের উপর ভরসা রেখেছেন। দুর্গম পাহাড় ডিঙিয়ে ওই ঝর্ণার জল আমাদেরকে আনতেই হবে। কেউ ভয় পাচ্ছ না তো? সেনাপতি, পথ তো বড্ড কঠিন, অত দূরে যাওয়া কি ঠিক হবে? আরে কঠিন বলেই তো আমাদের ডাক পড়েছে। এই জল শুধু জল নয় রে, এটা আমাদের রাজ্যের ভবিষ্যৎ। চল, রূপনগরের জয় হোক। এই হ্রদ যেদিন স্বচ্ছ হবে, সেই দিনই নীলিমাকে মনের সব কথা খুলে বলবো। কই রাজকুমারী, সেনাপতি তো 3 মাস ধরে জলের জোগাড়েই ব্যস্ত। আপনার জন্য কোনো খবর পাঠালেন? দূর পাগল, ও কি আর এখন খবর পাঠানোর অবস্থায় আছে? ওর কাজই তো আমার কাছে বড় খবর। ও সফল না হওয়া পর্যন্ত আমি কিচ্ছু বলবো না। কিন্তু সেনাপতি তো আপনার জন্য জান দিতে পারেন। আপনিও কি তার পথ চেয়ে বসে নেই? অপেক্ষা করছি রমা। এই 100টা পূর্ণিমা আসলে আমাদের একে অপরকে চেনার পরীক্ষা। ও ফিরে আসুক, তারপর সব হবে। আবার সেই ঘোড়া। আমি উঠছি। জলটা নীল হয়ে গেছে। নীলিমা, নীলিমা হাসছে। বিক্রম, বিক্রম গান গাইছে, গান গাইছে। হ্যাঁ, স্বপ্ন ছিল। স্বপ্নটা কি চমৎকার! বিক্রম নিশ্চয়ই সফল হবে। নীলিমা ওর যোগ্য জীবনসঙ্গী খুঁজে পেয়েছে। এই রাজ্যটা এবার ওদের হাতে দিলেই আমি শান্তিতে মরতে পারবো। দেখো বিক্রম, ঠিক 100টা পূর্ণিমার পরে হ্রদটা আবার আগের মতো স্বচ্ছ হয়ে গেছে। আর কোনো লাল দাগ নেই। আপনার বিশ্বাস ছিল বলেই আমি আজকে পাহাড় কাটতে পেরেছি। আজ থেকে আমাদের সন্তানেরা এই জলেতেই নিজেদের সুন্দর ভবিষ্যৎ দেখবে। তোমরা দুজনেই আজ রূপনগরকে বাঁচালে। এই হ্রদ এখন থেকে আর অভিশাপের নয়, এখন থেকে এটা তোমাদের ভালোবাসার সাক্ষী। বাবা, এবার আপনি বিশ্রাম নিন। এখন থেকে বিক্রম আর আমি মিলে আপনার এই রাজ্য সামলাবো। আমার আশীর্বাদ তোমাদের সাথেই আছে। রূপনগরের জয় হোক।